আজ আরও ৬ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে ছাড়া পাচ্ছে ৬০২ ফিলিস্তিনি। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে শঙ্কা। শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ নন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টকে আবারও কটাক্ষ ট্রাম্পের। যুদ্ধ বন্ধে ফ্রান্স ব্রিটেন পদক্ষেপ না নেয়ার সমালোচনা। মার্কিন শীর্ষ সামরিক পদে বড় রদবদল। সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প। নৌ অ্যাডমিরাল ও বিমান বাহিনীর উপপ্রধানকেও বাদ দেওয়ার ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আরও ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ২ জনকে ছেড়েছে হামাস। বিনিময়ে ৬০২ ফিলিস্তিনিকে ছাড়বে ইসরায়েল। টালমাটাল পরিস্থিতিতে দ্বিতীয় ধাপের আলোচনা নিয়ে অনিশ্চয়তার মাঝে রয়েছেন গাজাবাসী। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না, বরং এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির চুক্তি মেনে সপ্তম দফায় বন্দি বিনিময় করছে হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার ২ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। কিছুক্ষণের মধ্যে আরও ৪ জনকে মুক্তি দেওয়ার কথা। ৬ জিম্মির বিনিময়ে ৬০২ জন ফিলিস্তিনিকে ছাড়া হবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। বৃহস্পতিবার ভুল মরদেহ পাঠানো নিয়ে দুপক্ষের মাঝে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা কিছুটা নিরসন হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। শুক্রবার রাতে তেল আবিবে আরেকটি মরদেহ পাঠায় হামাস। পরীক্ষা নিরীক্ষার পর সেটি নিহত শিরি বিবাসের মরদেহ বলে জানায় ইসরায়েলের ফরেনসিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা। বিষয়টি নিশ্চিত করেছে শিরির পরিবারও। এর আগে বৃহস্পতিবার শিরি বিবাস, তার 2 সন্তান ও এক বৃদ্ধের মরদেহ ইসরায়েলে ফেরত পাঠানো হয়। শিরি বিবাসের জায়গায় অন্য আরেক নারীর মরদেহ পাঠিয়ে দেয় হামাস। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না ট্রাম্প, বরং এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবেন বলে ফক্স নিউজকে জানান মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি জর্ডান ও মিশর এই পরিকল্পনার বিরোধিতা করায় অবাক হয়েছেন তিনি। যদি যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নেয় তবে সেখানে হামাস থাকবে না, উন্নয়ন হবে এবং সবকিছু নতুনভাবে শুরু করা যাবে বলেও জানান ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কিছুই করেননি বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কিকে আবারও কটাক্ষ করে তিনি বলেন, শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ কেউ নন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে কিয়েভের এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের খনিজ সম্পদ মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত, তবে তার জন্য ইউক্রেনের অর্থনৈতিক সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে ট্রাম্প প্রশাসনকে। মার্কিন মসনদে অভিষেকের পর থেকে ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধে তোড়জোড় চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের আমলে ইউক্রেনকে দেয়া সামরিক ও অর্থ সহায়তাকে অযথা অনুদান বলে সব সহযোগিতা বন্ধের কথাও জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরাচার এবং তার কারণে দেশটির সাধারণ মানুষ ভোগান্তিতে আছেন বলেও তিনি জানান। এর মধ্যেই এবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগের আঙুল তুললেন ফ্রান্স ও যুক্তরাজ্যের দিকে। বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে কিছুই করেননি ইমানুয়েল মাখো ও কিয়ার স্টারমার। আরো বলেন, শান্তি আলোচনায় জেলেনস্কি খুব গুরুত্বপূর্ণ কেউ নন। এছাড়াও জেলেনস্কিকে একনায়ক অভিহিত করে বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় জেলেনস্কি গুরুত্বপূর্ণ কেউ নন। এদিকে ইউরোপকে ইউক্রেনে শান্তি নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করতে এক হয়ে কাজ করতে হবে সবাইকে। এ সময় তিনি শান্তি চুক্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে প্রয়োজন বলেও জানান। যদিও ওভাল অফিসে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধ করে শান্তি নিশ্চিত করতে হলে অবশ্যই পুতিন ও জেলেনস্কিকে এক হতে হবে। এদিকে জেলেনস্কি প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ইউক্রেনের খনিজগুলো মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত, তবে কিয়েভকে অর্থনৈতিক সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে ট্রাম্প প্রশাসনকে। এ বিষয়ে জেলেনস্কিও একমত। ট্রাম্পও বলেছেন, ইউক্রেনের ওপর ব্যয় করা অর্থ ফিরে পেতে খনিজ সম্পদের চুক্তি হওয়া জরুরি এবং খুব শিগগিরই এটা হতে চলেছে। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলস ইউক্রেনের সার্বভৌমত্বকে সমর্থন করেন এবং জার্মানির বাক স্বাধীনতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জার্মানি এবং ইউরোপ উভয়ই এই সংঘাতের বিষয়ে তাদের নিজস্ব অবস্থানে অবিচল থাকবে। নাদিম মারজান, সময় সংবাদ। এবার যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান CQ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের শাসনামলে নিয়োগ পাওয়া এই শীর্ষ কর্মকর্তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন
অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কিং। একই দিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। শপথ নেয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদলের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সে কথার বাস্তবায়ন করলেন তিনি। শুক্রবার বাইডেনের শাসনামলে নিয়োগ পাওয়া সশস্ত্র বাহিনীর প্রধান সিকিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন ট্রাম্প। তিনি আফ্রিকান বংশোদ্ভূত দ্বিতীয় মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন। এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে জেনারেল ব্রাউনের 40 বছরের কর্মজীবনের জন্য ধন্যবাদ জানান ট্রাম্প। পোস্টে সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্তেরও ইঙ্গিত দেন তিনি। এদিকে ব্রাউনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন। 6 বছর আগে ইরাকে থাকাকালে ট্রাম্পের আস্থা অর্জন করেন তিনি। একই দিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। লিসা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অফ স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন, যদিও সে সময় লিসা নৌপ্রধান হওয়া নিয়ে অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে ট্রাম্প প্রশাসন সামরিক বাহিনীকে পুনর্গঠন করে যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথ। তবে বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্টের এমন পদক্ষেপ প্রশাসন রাজনীতিকীকরণের অংশ। মৌসুমী সাথী, সময় সংবাদ। মালয়েশিয়ায় বৈধ নথি না থাকায় 85 বাংলাদেশি সহ 630 জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় শনিবার ভোর 5:30টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কিছুদিন পর ইমিগ্রেশন পুলিশের অভিযানে চরম আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। শনিবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের ক্লাংয়ের পাসারমেরু মার্কেটে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময় অবৈধভাবে বসবাসের অভিযোগে 85 বাংলাদেশি সহ মোট 630 জনকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। বৈধ নথি না থাকা, ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনের মতো অপরাধে তাদের আটক করা হয়েছে বলে জানান অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবোক তাহা। তবে কিছুদিন পর ইমিগ্রেশন পুলিশের এমন অভিযানে আতঙ্কে প্রবাসীরা। ইমিগ্রেশন আসে চেক করে, সবসময় আমরা একটা আতঙ্কের ভিতরে থাকি। যদি বাংলাদেশ হাইকমিশন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয় বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে যদি পরামর্শ করে এই বিষয়টা সহায়তা করতে পারে, তাহলে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় ধরনের একটা উপকার হয়। এখনো পর্যন্ত আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের 530, ইন্দোনেশিয়ার 7, ভারতের 5 এবং একজন নেপালের নাগরিক রয়েছে বলে জানানো হয়। তাদেরকে বর্তমানে সেমিনি ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। একই সঙ্গে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মার্কিন ভিসা নীতিতে কড়াকড়ি ট্রাম্প প্রশাসনের, সাক্ষাৎকারে নতুন নিয়ম কার্যকর। দীর্ঘসূত্রিতায় ভোগান্তি বাড়ার শঙ্কা। তীব্র তুষারপাতে বিপর্যস্ত জাপানের উত্তরাঞ্চলের জনজীবন। মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ট্রাফিক নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। বরফের চাদরে ঢেকে গেছে জাপানের উত্তরাঞ্চলের রাস্তাঘাট। ব্যাহত হচ্ছে যান চলাচল। জনসাধারণের পাশাপাশি কর্তৃপক্ষ পুরোদমে চেষ্টা করছে রাস্তার বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে। কিন্তু বরফ সরানোর চেষ্টা যেন বৃথা, কেননা একটু পরপরই আবার ঢেকে যাচ্ছে তুষারে। নিরাপত্তার স্বার্থে বিশেষ ট্রাফিক নিয়ম জারি করা হয়েছে। চলতি সপ্তাহের শুরু থেকেই জাপানের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় চলছে তীব্র তুষারপাত। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পর্বতাবৃত নিগাতা অঞ্চলের সুনান শহরে 367 সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। সেখানকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে তুষার ধসের জরুরি সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ভয়াবহ তুষারপাতের কবলে পড়েছে উত্তরাঞ্চলের আরেক শহর ইশিকাওয়া ও কিউশু অঞ্চল। এরই মধ্যে অনেক গাড়ি চালক হঠাৎ পরিবর্তিত আবহাওয়ার কারণে সমস্যায় পড়েছেন। অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন বরফ সরানোর জন্য। গাড়ি চালকদের শীতকালীন টায়ার ব্যবহারে গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ। এতে দুর্ঘটনা কমানো সম্ভব বলে জানানো হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ঠান্ডার কবল থেকে গৃহহীনদের বাঁচাতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের ডালাস শহরে।
দ্য অস্টিন স্ট্রিট সেন্টার নামের এই আশ্রয় কেন্দ্রটি এ পর্যন্ত সেবা দিয়েছে প্রায় 4,000 বাসিন্দাকে। ভয়াবহ শীতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের বাসিন্দারা। তাপমাত্রা অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি নিচে নেমে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। এ পরিস্থিতিতে গৃহহীনদের রক্ষায় ডালাস শহরের দি অস্টিন স্ট্রিট সেন্টার 3টি আশ্রয়কেন্দ্র খুলেছে। আশ্রয় দেওয়ার পাশাপাশি শীতের পোশাক এবং খাবারের ব্যবস্থাও করা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে। কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত প্রায় 4,000 মানুষকে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ঠান্ডা বেড়ে যাওয়ায় প্রতিদিনই বাড়ছে আশ্রয় প্রার্থীর সংখ্যা। ঠান্ডার সময়টাতে বাইরে অবস্থান করা ঝুঁকিপূর্ণ। নিম্ন তাপমাত্রায় বাইরে এক রাত থাকাই কষ্টকর। সেখানে দিনের পর দিন ঠান্ডায় বাইরে অবস্থান করলে জীবন হুমকির মুখে পড়ে। টানা 7 সপ্তাহেরও বেশি সময় ধরে অঞ্চলটিতে এমন ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে টেক্সাসে তাপমাত্রা আরও নিচে নেমে যেতে পারে। কাকলি আখতার, সময় সংবাদ। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় মারিনিও রাজ্যের বরিটিকপু শহরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব গর্ত কয়েকশো বাড়ি গ্রাস করতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। ভয়াবহ সংকটের মুখে পড়েছে ব্রাজিলের আমাজন বনাঞ্চলের বরিকটিপু শহর। মাটি ক্ষয়ে বিশাল গর্ত তৈরি হওয়ায় বসতঘর হারানোর শঙ্কায় পড়েছেন সহস্রাধিক মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে স্থানীয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে। ভূপ্রকৃতি বিশেষজ্ঞের মতে বালুকাময় অঞ্চলে এমন বিপর্যয়ের মূল কারণ অতিবৃষ্টি, বন উজাড় আর দুর্বল অবকাঠামো নির্মাণ। সম্প্রতি ভারী বর্ষণের কারণে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পাশাপাশি বন উজাড় করে অপরিকল্পিত নির্মাণ কাজও ভূমিধসের জন্য দায়ী। গত 30 বছর ধরে এই সমস্যা থাকলেও এবারের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ব্রাজিলের এই শহরটিতে 55,000 মানুষের বসবাস। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে 1,200 বাসিন্দা তাদের বসতঘর হারানোর শঙ্কায় আছেন। গর্তের আকার বড় হতে হতে ক্রমেই আবাসিক এলাকার দিকে এগুচ্ছে। বিপদ আমাদের সামনে, কখন যে ঘরবাড়ি মাটির নিচে চলে যায় সে বিষয়ে আমরা কিছুই বলতে পারছি না। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট কারণে বড় বিপর্যয়ের উদাহরণ এই শহরটি। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা ও পরিবেশ বান্ধব উন্নয়ন নীতির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে শহরটি আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী যারা আগে সাক্ষাৎকার ছাড়াই ভিসার জন্য যোগ্য ছিলেন, এখন থেকে তাদের যুক্তরাষ্ট্রের কনসুলেটে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার দিতে হবে। এতে ভিসা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখা দিতে পারে বলে মনে করেন প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক অভিবাসন নীতির কারণে স্বপ্নের যুক্তরাষ্ট্র যেন অধরা। অভিবাসন প্রক্রিয়ার পর এবার মার্কিন ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ভিসার সাক্ষাৎকারে পরিবর্তন এনেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আগে যাদের ভিসা ছিল তাদের আবারও ভিসা পেতে হলে অনেকের সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে। ট্রাম্প আসার আগেই যে সমস্ত নিয়ম দিয়েছিল আলটিমেটলি তাই হচ্ছে। ড্রপ বক্সের যে নিয়মটা করেছে এটা সত্যি খুশি হবে সবার জন্য। আমরা যে বাঙালি কমিউনিটি এখানে আছি সবাই আমরা এটা নিয়ে অনেক সংশয়ে আছি, অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি, অনেক হয়রানিতে আছি। তবে নির্দিষ্ট কিছু ভিসা ক্যাটাগরি যেমন কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, ন্যাটো ভিসার ক্ষেত্রে 12 মাসের মধ্যে ভিসা নবায়নকারীরা সাক্ষাৎকার ছাড়াই ড্রপ বক্স সুবিধা পাবেন। এর বাইরে যারা নতুন নিয়মের আওতায় পড়বেন না তাদের নিজ নিজ দেশে মার্কিন কনসুলেটে ব্যক্তিগত সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে হবে, যা ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সংযুক্ত আরব আমিরাতের শারজায় চলছে 14তম লাইট ফেস্টিভ্যাল। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে যাচ্ছেন অপূর্ব আলোর উৎসব উপভোগ করতে। রাতের আধারে রঙিন আলোয় যেন প্রাণ ফিরে পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজা। ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির মিশেলে আলোকিত গোটা শহর। শারজা তার 12টি প্রতীকী স্থাপনাকে আলোর ক্যানভাসে রূপ দিয়েছে। এবারের আয়োজনের থিম দেওয়া হয়েছে লাইটস ইউনাইট আস।
বিশ্বের নানা প্রান্ত থেকে আয়োজনে অংশ নেওয়া শিল্পীরা তাদের সৃজনশীল আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন আমিরাতের ঐতিহ্য ও সংস্কৃতির রঙিন গল্প। কেবল স্থাপত্যই নয়, চোখ ধাঁধানো ড্রোন শো এবং অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি শিল্পকর্ম মুগ্ধ করছে দর্শকদের। এবছর ৭৫টি প্রতিষ্ঠান তাদের নতুন নতুন প্রযুক্তি উপস্থাপন করছে এই উৎসবে, যা বিশ্বব্যাপী আলোর শিল্পে নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। সংস্কৃতি, প্রযুক্তি আর সৃজনশীলতার এক অনন্য সংমিশ্রণ ঘটেছে এবারের শারজা লাইট ফেস্টিভ্যালে। আর এই আলোর উজ্জ্বলতায় বিশ্বের মন জয় করে নিচ্ছে শহরটি। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ৬ ইসরায়েলি বন্দীর মধ্যে ৫ জনকে মুক্তি দিল হামাস, বিনিময়ে ছাড়া পাচ্ছে ৬০২ ফিলিস্তিনি। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে শঙ্কা। শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ নন জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্টকে আবারও কটাক্ষ ট্রাম্পের। যুদ্ধ বন্ধে ফ্রান্স ব্রিটেন পদক্ষেপ না নেয়ার সমালোচনা। এবং মার্কিন শীর্ষ সামরিক পদে বড় রদবদল, সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প। নৌ অ্যাডমিরাল ও বিমান বাহিনীর উপপ্রধানকেও বাদ দেওয়ার ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়ের, সঙ্গেই থাকুন সময়।